আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস, অধ্যায় ২৮, সিইও। এত বছর পরেও আগের মতোই পাগলাটে টিম কুক। স্টিভ যে ভালো জিনিস তৈরি করতে পারে সেটা আগে থেকেই সবাই জানত। ১৯৯৭-এ অ্যাপেলে ফিরে আইম্যাক দিয়েও আবার প্রমাণ করলো যে আগের মতোই সৃষ্টিশীল আছে। সাথে সাথে এটাও প্রমাণ করলো অ্যাপেলের মতো কোম্পানি একাই চালানোর মতো যোগ্যতাও ওর আছে। আমার কাছে স্টিভ যতটা না সিইও, তার চেয়ে অনেক বেশি ব্যবস্থাপক। ওর ব্যবস্থাপনায় অ্যাপেল যে জায়গা থেকে উঠে এসেছে সেটা সত্যি অবিশ্বাসযোগ্য, বলেছে অ্যাড উলার্ড, অ্যাপেলের ডিরেক্টর বোর্ডের সদস্য। ব্যবস্থাপনায় স্টিভের মূলমন্ত্র হচ্ছে ফোকাস। ও অ্যাপেলকে অনেক প্রোডাক্ট থেকে সরে এসে কয়েকটা মাত্র প্রোডাক্টের দিকে মনোনিবেশ করিয়েছে, আর অ্যাপেল অটোমেটিক্যালি কবর থেকে উঠে এসেছে। যাই হোক, সবকিছু বেশ ভালো একটা অবস্থায় আসার পর স্টিভ খেয়াল করলো এয়ারবোর্ন এক্সপ্রেস ঠিকমতো স্পেয়ার পার্টস সরবরাহ করতে পারছে না। স্টিভ ওর এক ম্যানেজারকে ডেকে এয়ারবোর্ন এক্সপ্রেসের সাথে কন্ট্রাক্ট বাতিল করবে বলল। কন্ট্রাক্ট বাতিলের পর বেশ কিছু আইনগত সমস্যা তৈরি হলো। আবার ভিএলএসআই টেকনোলজি ঠিকমতোই সরবরাহ করতে পারছিল না। একটা বিশেষ মিটিং ডেকে ওই কোম্পানির হর্তাকর্তাদের অকথ্য ভাষায় গালাগাল করে বিদায় দিল। গালি শুনে পেট ভরে গেল কোম্পানির। চিপের সরবরাহ বেড়ে গেল। স্টিভের আন্ডারে ৩ মাস কাজ করার পর অ্যাপেলের হেড অপারেশন অফিসার ইস্তফা দিল, কারণ এত কাজের চাপ তার সহ্য হচ্ছিল না। তখন কোম্পানি খুব ভালোভাবে চালানোর জন্য স্টিভ এমন একজনকে চাইলো যে সাপ্লাই চেইন আর সঠিক সময়ে ডেলিভারি নিশ্চিত করতে পারবে। খুঁজতে খুঁজতে ১৯৯৮-এ দেখা হলো টিম কুকের সাথে। ৩৭ বছর বয়সী এই ভদ্রলোক কম্প্যাক্ট কম্পিউটার্সের সাপ্লাই চেইন ম্যানেজার। ধীরে ধীরে টিম অপারেশন ডিরেক্টর থেকে অ্যাপেল চালানোর স্টিভের সত্যিকারের পার্টনার হয়ে উঠল। টিম কুক সম্পর্কে স্টিভ বলেছে, আমি চাচ্ছিলাম অ্যাপেল সঠিক সময়ে সঠিক কাজটা করুক। ভালো একটা কোম্পানি হওয়ার অন্যতম পূর্ব শর্ত এটা, আর এ কাজের জন্য টিম কুকের চেয়ে ভালো কাউকে পাইনি আমি। টিমের সাথে দেখা হওয়ার পর বুঝলাম আমাদের দুজনের চাওয়াটা একই, আর কিছুদিন কাজ করার পর বুঝলাম আমি নিশ্চিন্তে কুকের উপর আস্থা রাখতে পারি। টিম কুকের বেড়ে ওঠা আলাবামার ছোট্ট শহর রবার্টস ডালে। পড়াশোনার বিষয় ছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। ডিউক থেকে বিজনেস ডিগ্রি নিয়ে ১২ বছর কাজ করেছে আইবিএম এ। স্টিভের কাছে যখন ইন্টারভিউ দিতে আসলো তখন মাত্র কম্প্যাক্ট কম্পিউটারে জয়েন করেছে। কুক বলেছে, স্টিভকে দেখার প্রথম ৫ মিনিটের মধ্যে আমার মনে হয়েছে আমি এই জিনিয়াসের সাথে কাজ করতে চাই। স্টিভ যা ভাবতো সেটা কি খুব ভালোবেসে বাস্তবে এনে দেখিয়েছে টিম। কাজে ছিল ওর ধ্যান জ্ঞান। বিয়ে করেনি। প্রতিদিন ভোর ৪:৩০টায় উঠে প্রথম মেইল পাঠানো শেষ করত, তারপর ১ ঘন্টা জিমে কাটিয়ে ছোটখাটো কাজ ছেড়ে ৬টা নাগাদ টেবিলে বসে পড়ত। ও প্রতি রবিবার সন্ধ্যায় বসে পরবর্তী সপ্তাহের কর্মপরিকল্পনা করে নিত। স্টিভ যে ফ্যাক্টরিকে গুটিয়ে কিলিয়ে চালাতো, সে সেটাকে শান্ত নিয়ন্ত্রিতভাবে চালাতে শুরু করলো। টিম অ্যাপেলের সাপ্লাইয়ের সংখ্যা ১০০ থেকে ২৪-এ নামিয়ে আনলো। তাদের সাথে আরো ভালো চুক্তি করে কাঁচামাল সরবরাহ ঠিক রাখলো। এছাড়াও আরো অনেক কাটছাটের কাজ করে অ্যাপেলকে সুন্দরভাবে চালাতে সাহায্য করেছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ করেছিল সেটা হলো অ্যাপেল কম্পিউটারের প্রোডাকশন প্রসেস ৪ মাস থেকে কমিয়ে ২ মাসে নামিয়ে আনলো। ফলে অ্যাপেলের খরচ তো কমলোই, সাথে সাথে প্রতিটা কম্পিউটারের তুলনামূলকভাবে টাটকা পার্টস পাতি ঢুকতে শুরু করলো। টিম ওয়ার্ক। ১৯৮০ সালে জাপানে স্টিভের সাথে দেখা হয় সনি ইলেকট্রনিক্সের চেয়ারম্যান আকিও মোরিতার। আকিওকে স্টিভ জিজ্ঞাসা করলো, সনির সব কর্মকর্তা কর্মচারীরা ইউনিফর্ম পরে কেন? আকিও উত্তর দিল, যুদ্ধের পর অনেকের কাছে পরার মতো পোশাক ছিল না। সনি তার কর্মচারীদের একটা করে পোশাক দিয়েছিল। সেই থেকে ধীরে ধীরে ইউনিফর্ম কোম্পানির একটা কালচার হয়ে গেছে। স্টিভের মতে ইউনিফর্ম ছিল সনির সাথে সনির কর্মচারীদের একটা বাঁধন। আমি এইরকম বাঁধন অ্যাপেলেও দেখতে চেয়েছিলাম। তো সেই বাঁধন তৈরি করতে গিয়ে অ্যাপেলে ইউনিফর্ম বা সেরকম কিছু আনার কথা ভাবলো স্টিভ। কিন্তু অ্যাপেলের সবাই প্রথম দর্শনেই নাকচ করে দিল স্টিভের নতুন আইডিয়া। নিজের স্বৈরশাসক চরিত্র সত্ত্বেও স্টিভ সবসময় চেয়েছে অ্যাপেলের সবাই একসাথে কাজ করুক। অনেক কোম্পানি কম মিটিং এর জন্য গর্ব করে, কিন্তু স্টিভের অ্যাপেলে প্রচুর মিটিং বসতো। এক্সিকিউটিভদের নিয়ে মিটিং প্রতি সোমবারে, মার্কেটিং বিষয়ে মিটিং প্রতি বুধবারে, এছাড়াও সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মিটিং তো আছেই। সাথে সাথে থাকতো অসংখ্য প্রোডাক্ট রিভিউ। কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্টিভের অ্যালার্জি বরাবরই ছিল। স্টিভ সবসময় সমগোষ্ঠীগত কাজে বিশ্বাস করত। ভালো একটা প্রোডাক্ট তৈরি করতে হলে ডিজাইন, হার্ডওয়্যার, সফটওয়্যার সবকিছুই সুন্দর করতে হবে।
আর সবগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকবে 0, তাহলে যে প্রোডাক্টটা বের হবে সেটা হবে অসাধারণ। আর এই অসাধারণ প্রোডাক্ট যারা তৈরি করবে তাদের মধ্যেও যদি পারস্পরিক সম্পর্ক ভালো না হয়, তাহলে প্রোডাক্টের ভেতর ভালো সম্পর্ক আসবে কই থেকে? স্টিভ সবসময় তার হার্ডওয়্যার, সফটওয়্যার আর ডিজাইন টিমের মধ্যে ভালো একটা সম্পর্ক দেখতে চেয়েছে। আইসিও থেকে সিইও। অ্যাপেলের বোর্ডের সিনিয়র মেম্বার এড উইলার্ড 2 বছরেরও বেশি সময় ধরে স্টিভকে চাপাচাপি করছিল আইসিও থেকে আইকে ফেলে দিতে, কিন্তু প্রতিবারই তাকে ভদ্রভাবে ফিরিয়ে দিয়েছে স্টিভ। উল্টো 1 বছরের পারিশ্রমিক হিসেবে $1 নিয়ে সবাইকে দ্বিধায় ফেলে দিয়েছে। না, দেখায় কোনো ভুল হয়নি, ও সত্যি $1 পারিশ্রমিক নিয়েছিল। উল্টো মজা করে বলেছিল, আমি 50 সেন্ট নিলাম দেখানোর জন্য, আর 50 সেন্ট আমার পারফরমেন্সের জন্য। 1997-এ স্টিভ দায়িত্ব নেওয়ার সময় অ্যাপেলের স্টকের দাম ছিল $14, আর 2000 সালের শুরুতে দাম দাঁড়ালো $102-এ। উলার্ড 1997 সালে অল্প হলেও কিছু শেয়ার নেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু স্টিভ নেয়নি। ও বলেছিল, আমি চাই না মানুষ ভাবুক আমি টাকা কামানোর জন্য অ্যাপেলে ফিরে এসেছি। যে পরিমাণ শেয়ার অফার করা হয়েছিল সেটার দাম নিলেও ওর পকেটে আসতো অন্তত 400 মিলিয়ন। 2000 সালের দিকে এসে ওর বাদ দেওয়ার কথা ভাবলো। শুনে উলার্ড খুশি হলো, বলল, বোর্ড এখনো তোমাকে অ্যাপেলের বড় একটা শেয়ার দিতে প্রস্তুত আছে। স্টিভ শেয়ার চাইলো না, শুধু একটা প্লেন দিতে বলল। ল্যারি অ্যালিসন বলেছে, ও অ্যাপেলের জন্য যা করেছে সেজন্য ওকে একটা কেন 5টা প্লেন দেওয়া উচিত। উলার্ড সহ বোর্ডের সবাই খুশি মনে রাজি হয়ে গেল। উলার্ড স্টিভকে একটা গুলফারস্ট্রাম ভি বিমান সহ 14 মিলিয়ন স্টক অপশন দিতে চাইলো। এবার স্টিভ অপ্রত্যাশিত কথা বলল, ও উলার্ডের কাছে 20 মিলিয়ন স্টক অপশন চাইলো। অবাক হয়ে উলার্ড বলল, তুমি তো শুধু বিমান চেয়েছিলে, বিমান তো তোমাকে দেওয়াই হচ্ছে, সাথে অপশনগুলো অ্যাপেলের পক্ষ থেকে গিফট। উত্তরে স্টিভ বলল, আমি তো স্টক অপশন চাইনি, কিন্তু দেয়ার যদি খুব ইচ্ছা থাকে 20 মিলিয়ন দিতে হবে। অ্যাপেলের 5 ভাগ শেয়ার স্টক অপশনে দিলে 20 মিলিয়নই হবে। উলার্ডের জন্য কিং কর্তব্য বিমূঢ় মুহূর্ত হলেও খুবই মজা পাচ্ছিল স্টিভ। যাই হোক, শেষ পর্যন্ত 2000 সালে 10 মিলিয়ন স্টক অপশন দেয়া হয় ওকে, কিন্তু দেখানো হয় 1997 সালে দেয়া হয়েছে। এদিকে স্টিভের স্টক অপশন নিয়ে স্টিভের কোনো মাথা ব্যথা ছিল না। ও লেগে গেল ওর নতুন বিমান সাজানোর পেছনে। ল্যারির বিমানটা পছন্দ ছিল স্টিভের, মাঝে মাঝেই ব্যবহার করত, সেই জন্য ল্যারিকে সাজেশন দেওয়ার কাজে ব্যবহার করলো। আর ওর স্পেশাল ডিজাইনার তো ছিলই। নিজের মতো করে সাজানোর পর বিমানটা ভালো লাগছিল ওর। ল্যারি বলেছে, স্টিভের সাজানো গোছানো শেষ হলে আমি ওর বিমানটা দেখলাম, আমারটাও দেখলাম, ওরটাই বেশি সুন্দর লাগছিল। 2000 সালে সান ফ্রান্সিসকো ম্যাকওয়ার্ল্ডে অ্যাপেলের নতুন অপারেটিং সিস্টেম দেখানো হয়। সেখানে উপস্থিত অ্যাপেল ভক্তরা নতুন অপারেটিং সিস্টেম দেখে ব্যাপক মজা পেল, কিন্তু উপস্থিত দর্শকদের জন্য চমক তখনও বাকি ছিল। সবশেষে স্টিভ বলল, আরেকটা কথা, অ্যাপেলে আমার পদবি সিইও থেকে বর্ণটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শেষ হতে না হতেই দর্শকরা সবাই চিৎকার করে সান ফ্রান্সিসকো মাথায় তুলল, যেন বিটলস আবার এক হয়েছে। প্রেজেন্টেশনের শেষে এই আর একটা কথা ব্যবহার করাটা স্টিভের নিজস্ব স্টাইল। প্রতিটা প্রোডাক্ট লঞ্চেই জিনিসটা দেখা গেছে। তারপর একটু শান্ত হলে বলল, তোমরা সবাই আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। যাই হোক, আমি প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে কাজে যাই, অ্যাপেল আর পিক্সারে দুনিয়ার সবচেয়ে ট্যালেন্টেড মানুষগুলোর সাথে কাজ করি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস, অধ্যায় 29। অ্যাপেল স্টোর, অসাধারণ দোকানদার। কাস্টমার এক্সপেরিয়েন্স। নিজের কন্ট্রোল হারাতে কখনোই ভালো লাগতো না স্টিভের, আর যদি সেটা কাস্টমারের খারাপ অভিজ্ঞতার কারণ হয় তাহলে তো কথাই নেই। অ্যাপেল কম্পিউটার কেনার সময় ক্রেতার অভিজ্ঞতা কেমন হবে সে ব্যাপারটা প্রথম থেকে কখনো ওর মাথায় আসেনি। অন্যান্য কম্পিউটারগুলো শুধুই কম্পিউটার, কিন্তু অ্যাপেল শুধু কম্পিউটার নয়, তার চেয়ে বেশি কিছু। সাধারণ দোকানে ডেল আর কম্প্যাকের মাঝে আইম্যাক বসে থাকলে আইম্যাকের সম্মানে তো একটু টান লাগবেই। আর অ্যাপেলের যে স্পেশাল ফিচারগুলো আছে সেগুলো তো মানুষকে দেখাতে হবে, নইলে কিছু না জেনেই বেশি বেশি টাকা খরচ করে কেউ অ্যাপেলের কম্পিউটার কেন কিনবে? স্টিভের ভাষায়, সাধারণ দোকানদারদের একমাত্র টার্গেট $50 লাভ। এখন আমরা যদি আমাদের কথাগুলো ক্রেতাকে না জানাই তাহলে তো আমাদের হাওয়া বেরিয়ে যেতে বেশি সময় লাগবে না। 1999-এর শেষের দিকে গোপনে স্টিভ এমন একজনকে খুঁজতে লাগলো যে অ্যাপেলের প্রোডাক্ট খুচরা বিক্রি করার জন্য আদর্শ, কিন্তু সরাসরি ক্রেতার কাছে পৌঁছানোর জন্য নিজস্ব শোরুম খোলার কথা ভাবছিল ও। পাওয়া গেল রন জনসনকে, টার্গেটের মার্চেন্ডাইজিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট। রন বলেছে, স্টিভের সাথে কথা বলাটা ছিল সহজ। স্টিভ নিজেও কথা বলতো খুব সহজ করে।
ওর সোজাসাপটা কথা হলো, জিততে হলে অ্যাপেলকে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে। জানুয়ারি 2000-এ ইন্টারভিউ হলো রনের। ব্যক্তিগত ইন্টারভিউটা স্টিভ নিজে তার প্রিয় স্টাইলে নিতে চাইলো। বলল, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। স্ট্যানফোর্ড শপিং মলে হাঁটতে হাঁটতে কথা হলো দুজনের। সময় সকাল 8:30। মলের বেশিরভাগ দোকানই বন্ধ। দুজনেই হাঁটছে আর কথা বলছে, কথা বলছে আর হাঁটছে। এভাবে 10টা বেজে গেল। সব দোকান খোলা শেষ। রনের একবার মনে হলো কম্পিউটারের মতো অন্যরকম প্রোডাক্টের শোরুম শহর থেকে বাইরে একটু নিরিবিলিতে হলে ভালো হয়, খরচটাও বাঁচবে। কিন্তু স্টিভ দ্বিমত পোষণ করলো। বলল, আমাদের এমন জায়গায় থাকতে হবে যেন গ্রাহক আমাদের হাতের কাছেই পেয়ে যায়। 10 মাইল গাড়ি চালিয়ে অবশ্যই ওরা আমাদের প্রোডাক্ট দেখতে আসবে না। এমন এক জায়গা বেছে নিতে হবে যেখানে প্রচুর লোকের আসা যাওয়া। তারা আমাদের সুন্দর দোকান দেখবে, সাবলীল একটা পরিবেশে আমাদের জিনিসপত্র চালিয়ে দেখবে, আর একবার দেখলেই কেল্লা ফতে বুঝবে যে কম্পিউটারের জগতে আমরাই সেরা। আর টাকা পয়সা কোনো ব্যাপার না। রন মতামত দিল, শোরুমটাও হতে হবে অনেক বড়। বড় দোকান ব্র্যান্ডের ইমেজ বাড়িয়ে দেয়। আমাদের বাড়ির পাশেই গ্যাপ এর একটা শোরুম ছিল। শোরুমের ডিজাইন দেখেই মনে হতো কোম্পানির রুচি অনেক উন্নত, আর সেটাই কোম্পানিকে বিশ্বাস করার একটা অনুপ্রেরণা যোগায়। সেখানে ঘন্টা দুদিনেক গল্পগুজব রূপী ইন্টারভিউ নিয়ে অ্যাপেলের অফিসে আসলো দুজন। সেখানে অ্যাপেলের প্রোডাক্ট যা আছে তা বড় একটা শোরুমের জন্য একেবারেই অপ্রতুল। কিন্তু রনের কাছে অল্প প্রোডাক্ট থাকাটাকে বাড়তি সুবিধা বলেই মনে হলো। দি প্রোটোটাইপ। ফাইনালি স্টিভ নতুন আইডিয়ার কথা বোর্ডকে জানালো, কিন্তু বোর্ডের কারো কাছেই পছন্দ হলো না জিনিসটা। এর আগে গেটওয়ে কম্পিউটার এরকম আইডিয়া দিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি। উলার্ডো স্টিভের সাথে একমত হতে পারল না। সে বলল, গেটওয়ে একই কাজ করে খুব একটা সুবিধা করতে পারেনি, আর তাছাড়া ডেল তো কোনো শোরুম ছাড়া ব্যবসা করেই ফাটিয়ে দিচ্ছে। তাহলে আমাদের কি এত দরকার নিজেদের শোরুম বানিয়ে খরচ বাড়ানোর? কিন্তু সবার আপত্তি স্টিভকে দমাতে পারল না। শেষ পর্যন্ত পরীক্ষামূলকভাবে 4টা অ্যাপেল স্টোর তৈরি করার অনুমতি দেয়া হলো। বোর্ডে শুধুমাত্র একটা লোক স্টিভের সাথে সহমত ছিল, গ্যাপের সিইও মিকি ডেক্সলার। 1999 সালে ডেক্সলার অ্যাপেল বোর্ডের সদস্য হয়। সে বলেছে, উৎপাদন থেকে গ্রাহকদের হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটা পদক্ষেপ নিখুঁত করার জন্য অ্যাপেল স্টোর সত্যিই খুব জরুরি ছিল। গ্যাপেরও নিজস্ব শোরুম আছে, গ্রাহকের কাছে পৌঁছাতে সেগুলো সত্যিই খুব উপকারী। এরকম অনেক ক্ষেত্রেই স্টিভের সাথে আমার মিল আছে, এজন্যই হয়তো স্টিভ আমাকে বোর্ডের সদস্য বানিয়েছিল। ডেক্সলার স্টিভকে প্রথমে অ্যাপেলের হেড অফিসের আশেপাশে একটা প্রোটোটাইপ স্টোর খুলতে বলল। কুপারটিনোতে একটা ওয়্যারহাউস ভাড়া নেওয়া হলো। 6 মাস সেখানে নিয়মিত সময় দিয়ে স্টিভ আর রন জনসন বেশ ভালো একটা জিনিস দাঁড় করালো। ডেক্সলার, ল্যারি এদের মতো কিছু কিছু বন্ধু বান্ধবকে প্রায় ধরে জোর করে নিজেদের অ্যাপেল স্টোরে নিয়ে যেত স্টিভ। ল্যারি অ্যালিসন বলেছে, টয় স্টোরি তৈরির সময় একই দৃশ্য বারবার দেখিয়ে আমাকে রীতিমতো বিরক্ত করে ফেলতো স্টিভ। অ্যাপেল স্টোর ডিজাইন করার সময়ও একই কাজ করে জীবনটা অতিষ্ঠ করে তুলেছিল পাগলটা। কিন্তু ডিজাইন যখন শেষ হলো, সত্যি দেখার মতো জিনিস হলো সেটা। ডেক্সলারের তো নিয়মিত আসা যাওয়া ছিল নির্মাণাধীন অ্যাপেল স্টোরে। মাঝে মাঝে এটা ওটা সাজেশন দিত সে। খুব ভালোভাবে নিত স্টিভ। 2000 সালের অক্টোবরের দিকে অ্যাপেল স্টোরের কাজ প্রায় শেষ। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল রন জনসনের। নতুন একটা আইডিয়া ওকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। নতুন আইডিয়া হলো, অ্যাপেল স্টোরে শুধু অ্যাপেলের প্রোডাক্টই দেখানো হবে না, সেগুলো কেন গ্রাহক কিনবে সেটাও দেখানো হবে। এর ব্যবহারকারীরা অ্যাপেলের একটা কম্পিউটার দিয়ে কি করতে পারে সেটা বোঝানো হবে আর একটা উদ্দেশ্য। এই ব্যাপারটা অ্যাপেলের থিঙ্ক ডিফারেন্টের সাথেও মিলে যাচ্ছে। আর গ্রাহকদের সাথে চোখে আঙ্গুল দিয়ে দেখানো হবে কেন অ্যাপেলের কম্পিউটার অন্যান্য কম্পিউটারের চেয়ে বেশি ভালো। পরের দিন সকাল সকাল অফিসে গিয়ে মাথায় কিলবিল করতে থাকা আইডিয়াগুলো স্টিভের সামনে উগরে দিল রন। শুনে স্টিভ বলল, 6 মাস ধরে সবকিছু গুছিয়ে আনার পর তুমি বলছো আবার নতুন করে ভাবতে? মাথা কি ঠিক আছে? প্রতি মঙ্গলবারের মতো সেদিনও নির্মাণাধীন অ্যাপেল স্টোরে মিটিং ছিল। মিটিংয়ে স্টিভ বলল, রনের কাছে মনে হচ্ছে আমরা অ্যাপেল স্টোর বানানোর কাজটা ঠিকমতো করতে পারিনি। ওর মতে অ্যাপেল স্টোরে শুধু প্রোডাক্ট না, প্রোডাক্টগুলো দিয়ে মানুষ কি করতে পারে সেগুলো দেখানো উচিত। আর তোমরা জানো, ও ঠিক বলছে। এতদিন যা হয়েছে সব বাতিল। নতুন করে কাজ শুরু করতে হবে আমাদের। গড়ার চেয়ে ভাঙা সহজ। এতদিনের কাজ সব ধ্বংস করতে সব মিলে 2-3 দিন সময় লাগলো। টিমের কেউ কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেললো, কিন্তু স্টিভকে মোটেও বিচলিত মনে হলো না। ফাইনালি 2001-এর জানুয়ারিতে প্রথম অ্যাপেল স্টোর শেষ হলো। বোর্ড মেম্বারদের দেখানোর জন্য খুলে দেওয়া হলো। মেম্বাররা একবার দেখেই পছন্দ করে ফেললো।
প্রায় সবারই মনে হয়েছিল এরকম অ্যাপেল স্টোরে সত্যি গ্রাহকদের সাথে অ্যাপেলের দূরত্ব কমিয়ে দেবে। অ্যাপেলের কম্পিউটারকে আর ডেল কম্প্যাকের মতো শুধুই কমার্শিয়াল প্রোডাক্ট মনে হবে না কারো। অ্যাপেল স্টোরকে সবাই যে ভালোভাবে নিয়েছিল তা নয়। বেশিরভাগ পত্রপত্রিকায় বিপক্ষে কথা বলল, বিজনেস উইক তো শিরোনামে লিখলো, সরি স্টিভ, অ্যাপেল স্টোর সত্যি কোনো কাজের না। কাঠ, লোহা, পাথর, কাঁচ, চকচকে সাদা কাউন্টার, ব্লিচ করা কাঠের মাঝে বিরাট থিঙ্ক ডিফারেন্ট পোস্টার আর আরো অনেক ফাটাফাটি ফিচার নিয়ে প্রথম অ্যাপেল স্টোর উদ্বোধন করা হয় ১৯ মে ২০০১-এ ভার্জিনিয়ার টাইসন্স কর্নারে। এবারও সমালোচকদের মুখে ঝামা ঘষে দিয়ে অ্যাপেল স্টোর হিট। ২০০৪ সালে অ্যাপেলের স্টোরগুলোতে সপ্তাহে গড়ে ৫,৪০০ ভিজিটর আসতো। সেই বছর শুধু অ্যাপেল স্টোর থেকেই মুনাফা দাঁড়ায় ১.২ বিলিয়ন। প্রথমবারের মতো কোনো খুচরা বিক্রেতা বিলিয়ন ডলার লাভ করার মাইলফলক স্পর্শ করল। অ্যাপেল স্টোর ভালো ফিডব্যাক পাওয়ার পর স্টিভ সেদিকে আরও মনোযোগ দিল। দিনে দিনে আরো সুন্দর করতে থাকলো সেগুলোকে। প্রখ্যাত আর্কিটেক্ট বহুলিন জনসনের কোম্পানি স্পেশালভাবে অ্যাপেল স্টোর ডিজাইন করলেও প্রতিটা দিকেই স্টিভের সতর্ক দৃষ্টি ছিল। নেক্সটে স্টিভের সিঁড়ির ডিজাইন নিয়ে মাতামাতি, অ্যাপেল স্টোরগুলোতেও মাথাচাড়া দিয়ে উঠল। ১৯৮৫ সালে ইতালিতে গিয়ে ফ্লোরেন্সে গ্রে স্টোনের ফুটপাতের প্রেমে পড়েছিল স্টিভ। এবার অ্যাপেল স্টোরের জন্য ওই গ্রে স্টোন লাগবে ওর। অনেকে কংক্রিটের ওপর রং দিয়ে দেখতে একই রকম বানিয়ে দিতে চাইলো, তাতে খরচও পড়বে ১০ ভাগের ১ ভাগ। কিন্তু স্টিভের গ্রে স্টোনই লাগবে। গ্রে ব্লু, পিট্রা, সারেনা, সানডোসনি, স্যানসন। গ্রে ব্লু, পিট্রা, স্যান্ড্রা, স্যানসন এর বিশেষত্ব হচ্ছে একবারে আলাদা একটা টেক্সচার থাকে, খুবই দুর্লভ জিনিস। শুধুমাত্র ফিরেনজুয়েলার ব্যক্তি মালিকাধীন একটা খনিতে পাওয়া যায়। অ্যাপেল স্টোরে এই জিনিসও ব্যবহার করা হয়েছে, কারণ স্টিভের একবারে নিখুঁত রং দরকার। এই সম্পর্কে জনসন বলেছে, অ্যাপেল স্টোরে খনি আর পর্বতের বাইরে পাওয়া যায় এরকম জিনিস ব্যবহৃত হয়েছে মাত্র ৩%, কারণ স্টিভের কাছে আভিজাত্য ফুটিয়ে তোলার জন্য সঠিক রং, টেক্সচার ছিল খুবই জরুরি, আর সাথে সাথে সেগুলোকে হতে হবে একেবারে অরিজিনাল। স্টিভের একেবারে নিজস্ব পছন্দে নিজের মতো করে তৈরি অ্যাপেল স্টোর হলো ম্যানহ্যাটনের 5th অ্যাভিনিউ স্টোর। ২০০৬ সালে চালু হওয়া এই স্টোরে প্রতি সপ্তাহে ভিজিটরের সংখ্যা ৫০,০০০-এরও বেশি। ২০১০ সালে স্টিভ নিজে বলেছে, এই স্টোরে বর্গফুটে যত খরচ করা হয়েছে পৃথিবীতে আর কোনো স্টোরে তত করা হয়নি। এদিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্টোর। স্টিভের হিসাব ছিল প্রতি বর্গফুট হিসাবে, আর পুরো স্টোর হিসেবে দেখলেও সেটা নিউ ইয়র্কের সবচেয়ে ব্যয়বহুল স্টোর। নেহায়েত কম না। প্রথম স্টোর খোলার ১০ বছর পর ২০১১ সালে দুনিয়ায় মোট অ্যাপেল স্টোর ৩২৬টা। এদের মধ্যে সবচেয়ে বড়টা লন্ডনের কোভেন্ট গার্ডেনে, আর সবচেয়ে ছোটটা টোকিও শহরের গিনজায়। প্রতিটা স্টোর থেকে প্রতি বছর গড়ে লাভ হয় ৩৪ মিলিয়ন ডলার। ২০১০ সাল পর্যন্ত সবগুলো স্টোর থেকে মোট লাভের পরিমাণ ৯.৮ বিলিয়ন। কিন্তু এখানেই শেষ নয়। অ্যাপেল স্টোরগুলো অ্যাপেলের ব্র্যান্ড ইমেজ তৈরিতে যে ভূমিকা রেখেছে সেটা টাকার হিসেবে দেখানো অবশ্যই অসম্ভব। জুলাই ২০১১-তে এসে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ভবিষ্যতে অ্যাপেল স্টোর কিরকম হওয়া উচিত দেখিয়েছে স্টিভ। অনেকেরই সেটা পছন্দ হয়নি, কারণ বর্তমান প্রযুক্তিতে সেটা দাঁড় করানো সম্ভব নয়। এই সম্পর্কে রন জনসন বলেছে, টেকনোলজি যখনই সামনে এগিয়েছে স্টিভ তার সুবিধা নেয়ার চেষ্টা করেছে, আর ওর কাছে সবসময়ই যত আধুনিক তত বেশি ভালো, যত সিম্পল তত বেশি অভিজাত। এই হলো আমাদের স্টিভ জবস, আর এই একই রকম তার অ্যাপেল স্টোর। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছি স্টিভ জবস, অধ্যায় ৩০, দি ডিজিটাল হাব, আইটিউন থেকে আইপড। সংযোগ। প্রতি বছর একবার স্টিভ তার টপ ১০০ জন কর্মচারীদের নিয়ে আনন্দ ভ্রমণে যেত। ট্রিপের নাম দ্য টপ 100। এরকম একটা ট্রিপের শেষ দিনে স্টিভ একটা হোয়াইট বোর্ড নিয়ে সবার সামনে গেল। হোয়াইট বোর্ড জিনিসটা সবসময় ওর কাছে প্রিয়, কারণ ওর মতে হোয়াইট থাকলে সবার মনোযোগ পাওয়া সহজ হয়। যাই হোক, সামনে দাঁড়িয়ে স্টিভ জিজ্ঞাসা করলো, এরপর আমাদের কোন 10টা কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত বলে মনে হয় তোমাদের? সবাই ব্যাপক উৎসাহে কাজের কথা বলতে শুরু করলো। অনেক অনেক মত আসলো। তুলনামূলক খারাপগুলো মুছে দিয়ে 10টা রাখা হলো বোর্ডে। তারপর নিচের দিকে 7টা কেটে দিয়ে বলল, এই 3টা কাজ পারলেই চলবে।
এরকম হাজারো উপায়ে নিজের সৈনিকদের তরতাজা রাখত অ্যাপেলের সেনাপতি। 25 বছর আগে অ্যাপেল শুরু হওয়ার পর থেকে ডিজিটাল বিপ্লবের কেন্দ্র ছিল কম্পিউটার। কিন্তু 2001 সালে এসে সেই কেন্দ্র স্থানান্তরিত হতে শুরু করলো। ডিজিটাল বিপ্লবের কেন্দ্রে আসতে শুরু করলো অন্যান্য বিভিন্ন আধুনিক ডিভাইস। এই সময় অ্যাপেলকে এগিয়ে রাখতে স্টিভ তার কৌশলে যে পরিবর্তন আনলো, সেটা শুধু অ্যাপেলকে নয়, পুরো কম্পিউটার ইন্ডাস্ট্রিটাই বদলে দিল। ও কম্পিউটারকে এমনভাবে সাজাতে শুরু করলো যাতে যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আকর্ষণের কেন্দ্রে আছে, কম্পিউটার সেই সবগুলো ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের একটা মাধ্যম হয়ে ওঠে। ক্যামেরা, মিউজিক ক্যামেরা, মিউজিক প্লেয়ার, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সবকিছুই নিয়ন্ত্রণ করা যাবে কম্পিউটার দিয়ে। ক্যামেরায় ছবি তুলে কম্পিউটারে দেখা যাবে, এডিট করা যাবে, আবার সেটাকে অন্য কম্পিউটার বা ক্যামেরায় শেয়ার করা যাবে। এবার মিউজিক প্লেয়ারে গান তোলা যাবে, ইচ্ছামতো পরিবর্তন করা যাবে। ভিডিওর ক্ষেত্রেও তাই। এক কথায় ডিজিটাল লাইফস্টাইল বলতে যা বোঝায় তার কেন্দ্রবিন্দুতে থাকবে কম্পিউটার। আর এই ডিজিটাল লাইফস্টাইলের ভাবনায় ঢুকেই অ্যাপেল বাজারে একে একে আনতে শুরু করলো আইপড, আইপ্যাড, আইমোবাইল, এই সব অন্যরকম ডিভাইস। ওই সময়টাতে বিভিন্ন নতুন ডিজিটাল ডিভাইস কম্পিউটারকে সরিয়ে দিয়ে নিজেরা মানুষের আকর্ষণের কেন্দ্রে চলে আসছিল। তাই স্টিভ কম্পিউটারকেই সব ডিভাইসের কেন্দ্রে রেখে ব্যবসা করতে চাইলো বললেও ভুল হবে না। কিন্তু এই চিন্তা কম্পিউটার জগৎটাকেই বদলে দিল। ফায়ারওয়্যার ফায়ারওয়্যার নামে একটি টেকনোলজি অ্যাপেল ডেভেলপ করেছিল 1990-এর দিকে। স্টিভের অন্যান্য ডিভাইসের সাথে কম্পিউটারের পারস্পরিক সংযোগ স্থাপনের সাথে ভালোভাবে মিশে যায় এই টেকনোলজি। এর মাধ্যমেই ক্যামেরার মতো ডিভাইস থেকে বড় বড় ফাইল, যেমন ভিডিও ফাইল, অডিও ফাইল খুব দ্রুত গতিতে কম্পিউটারে নেওয়া যাবে আর কম্পিউটার থেকে ডিভাইসে পাঠানো যাবে। স্টিভ আইম্যাকে এর একটা আপডেট ভার্সন নিয়ে এসেছিল। এই জিনিসকে আরো ভালো করে কাজ করানোর জন্য একটা ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার দরকার ছিল। এই কাজের জন্য উইন্ডোজ কম্পিউটারে অ্যাডোবি প্রিমিয়ার বেশ জনপ্রিয়। স্টিভ অ্যাডোবির কাছে গিয়ে ম্যাকের নতুন ভার্সনের জন্য এই সফটওয়্যারের একটা ভার্সন তৈরি করতে বলল। অ্যাডোবির লোকজন বলল, অ্যাপেলের ইউজার কম, আমরা এত কম ইউজারদের জন্য সফটওয়্যার তৈরি করি না। অবশ্যই ম্যাকের গ্রাহক এত কম না যে একটা সফটওয়্যার কোম্পানি এর জন্য সফটওয়্যার তৈরি করতে অস্বীকৃতি জানাবে। ওদের ঝালটা মূলত ছিল স্টিভের উপর। স্টিভ বুঝতে পারলো ব্যাপারটা। অবস্থা আরো খারাপ হয়ে গেল যখন আইম্যাক ওএস এক্স এর জন্য ফটোশপের ভার্সন বানালো না। স্টিভ এজন্য কখনোই অ্যাডোবিকে ক্ষমা করেনি। দুই পক্ষের একটা ঠান্ডা যুদ্ধ চলছিল বললেও ভুল হয় না। অবশ্য এর ভেতর থেকে একটা ভালো শিক্ষা নিয়েছিল স্টিভ। ফলাফল হিসেবে 1999 সালে অ্যাপেল ম্যাকের জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার বানাতে শুরু করলো। লাভও ভালোই হলো। ধীরে ধীরে বের হয়ে আসলো বিভিন্ন রকমের অসাধারণ সব সফটওয়্যার। ডিজিটাল ফটো এডিটিং এর জন্য ফাইনাল কাট প্রো, প্রফেশনাল ভিডিও অথবা মিউজিক সিডি, ডিভিডি বার্ন করার জন্য আইডিভিডি এর সাধারণ ভার্সন আইমুভি, ডিজিটাল ছবি এডিটিং এর জন্য আইফটো, মিউজিক তৈরি ও মিক্স করার জন্য, গান ম্যানেজ করার জন্য আইটিউন, গান কেনার জন্য আইটিউন স্টোর ইত্যাদি। স্টিভ বলেছে, এই আইডিয়া প্রথম আমার মাথায় আসলো ক্যামকর্ডার থেকে। আইমুভি কাজে লাগিয়ে ক্যামকর্ডার ব্যবহারের মজা অনেক বেশি বাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছিল। এই ব্যাপারটাই আমি অন্য ডিভাইসগুলোতেও ব্যবহার করতে চাইলাম। অনেক কষ্ট করে, অনেক সময় নষ্ট করে ভিডিও এডিটিং এর বদলে এই সফটওয়্যার দিয়ে সহজেই ক্যামকার্ডের ভিডিও এডিটিং করা, ভিডিওতে মিউজিক বসিয়ে ক্যামকার্ডের অভিজ্ঞতা আরো ভালো করা সম্ভব। একই সাথে সব সফটওয়্যার শুধু ব্যবহারকারীকে আনন্দই দেবে না, ব্যবহারকারীর সৃজনশীলতাকেও বাড়িয়ে দেবে। এসব করার সময় আরেকটা জিনিস স্টিভের দৃষ্টি আকর্ষণ করলো। ডিজিটাল লাইফস্টাইলের এই ডিভাইসগুলো আরো সহজে ব্যবহার উপযোগী হওয়া প্রয়োজন। এইসব পিচ্ছি পিচ্ছি ডিভাইসগুলোতেও এডিটিং এর সুবিধা থাকে, কিন্তু ছোট্ট ডিভাইসের জন্য কাজটা যতটা কঠিন ঠিক ততটাই বিরক্তিকর। কিন্তু কম্পিউটার দিয়ে সহজেই কাজগুলো করা সম্ভব। আর একটা ব্যাপার হলো, এইসব ডিভাইস, কম্পিউটার আর সফটওয়্যার যত বেশি সঙ্গতিপূর্ণ হবে, ব্যবহারকারীর অভিজ্ঞতা তত ভালো হবে। ওই সময় বড় বড় কোম্পানিগুলো এক একটা এক এক কাজ করত। যেমন মাইক্রোসফট সফটওয়্যার তৈরি করে, ডেল কম্পেক শুধু হার্ডওয়্যার তৈরি করে, সনি বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস তৈরি করে, কিন্তু একমাত্র অ্যাপেলই সবগুলো কাজই করে। ফলে ডিভাইসগুলোকে সঙ্গতিপূর্ণ করা অ্যাপেলের জন্য যতটা সহজ, অন্যান্য কোম্পানির জন্য ততটা নয়। টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে স্টিভ বলেছে,
আমরাই একমাত্র কোম্পানি যারা হার্ডওয়্যার, সফটওয়্যার সবই তৈরি করি। তাই ব্যবহারকারীর অভিজ্ঞতা সুন্দর করার পুরো দায়িত্বটা আমাদের, আর আমরা তা ভালোভাবেই করার চেষ্টা করি। অ্যাপেলের প্রথম মনোযোগ ছিল ভিডিওর দিকে। ক্যামকার্ডের ভিডিও ম্যাকে নিয়ে সেটাকে ইচ্ছামতো কাটছাট করে মিউজিক বসিয়ে ফাটাফাটি একটা জিনিস বানিয়ে ফেলা কেবল ব্যবহারকারীর ইচ্ছা অনিচ্ছাতে পরিণত হলো। সেই ভিডিওকে আবার সিডিতে সংরক্ষণ বা বন্ধুদের সাথে শেয়ার করাও অনেক সহজ হয়ে গেল। অ্যাপেলই প্রথম ডিভিডি বার্ন করার সিস্টেম নিয়ে আসলো। আর এই সবকিছু অবশ্যই সহজে ব্যবহারযোগ্য। প্রথম দিকে ব্যাপারটা খুব একটা সহজ ছিল না, কিন্তু স্টিভ বলল, আমি শুধু আমার ভিডিও ধরে ডিভিডি এর ওপর ছেড়ে দেব, তারপর বার্ন বাটনে ক্লিক করব, তাহলে যেন কাজ হয়ে যায়। স্টিভ এটাও বুঝতে পেরেছিল যে ডিজিটাল ফটোগ্রাফি কিছুদিন পর ফটোগ্রাফির দুনিয়া দখল নেবে। সেই দখল নেয়ার আগেই আইফটোকে সেভাবে তৈরি করা হলো। এদিকে আইম্যাকের সিডি ট্রে সরিয়ে সিডি স্লটের প্রচলন ওর জেদের কারণেই। ফলে সিডি বার্ন করার সুবিধা দেয়া অনেকটা অসম্ভব। কিন্তু সেটা অ্যাপেলের জয়যাত্রায় বাধা হতে পারেনি, কারণ স্টিভ জানতো ভালো একটা কোম্পানির যোগ্যতা শুধু নতুন নতুন সেবার সাথে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। পিছিয়ে পড়লে সেখান থেকে লাভ দিয়ে উঠে আসাও সফল কোম্পানির অন্যতম প্রধান যোগ্যতা। আইটিউনস মিউজিক নিয়ে যে মাতামাতি শুরু হবে সেটা বুঝতেও স্টিভের খুব বেশি সময় লাগলো না। মাতামাতি শুরুও হয়ে গেল। 2000 সালে শুধু যুক্তরাষ্ট্রে 320 মিলিয়ন ব্ল্যাক ডিস্ক বিক্রি হলো, যেখানে জনসংখ্যা 280 মিলিয়ন। তার মানে কিছু মানুষ সত্যি নিজেদের সিডি বার্ন করতে শুরু করেছে, অথচ তখনও আইম্যাকে সিডি বার্ন করার ব্যবস্থা নেই। ফরচুনকে স্টিভ বলেছিল, এই ব্যাপারে আমরা একটু পিছিয়ে পড়েছি, এখান থেকে উঠে আসার জন্য একটু কষ্ট করতে হবে ঠিকই, কিন্তু অ্যাপেলের জন্য অসম্ভব বলে কিছু নেই। আইম্যাকে সিডি বার্ন করার ব্যবস্থাও হলো, কিন্তু স্টিভ এতটুকুতে সন্তুষ্ট না। ওর চাই সবচেয়ে সহজে ব্যবহারযোগ্য সফটওয়্যার। তখন যেসব মিউজিক অ্যাপ্লিকেশন বাজারে ছিল, যেমন রিয়েল জুকবক্স, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, সবগুলো দেখে স্টিভ মন্তব্য করলো, এগুলোর অর্ধেক ফিচার বুঝতে হলেও জিনিয়াস হতে হবে। এই সময় দৃশ্যপটে আগমন ঘটল বিল কিনকেইডের। একদিন তার কানে খবর পৌঁছালো যে দ্য রিও নামে একটা পোর্টেবল মিউজিক প্লেয়ার আছে, যেটাতে MP3 নামে এক বিশেষ ফরম্যাটের ডিজিটাল অডিও ফাইল চালানো যায়, কিন্তু জিনিসটা ম্যাক কম্পিউটারে কাজ করবে না। বিল আগে অ্যাপেলের সফটওয়্যার বিভাগে কাজ করত। খবর কানে যেতেই নিজে নিজে বলে উঠল, আমি তো এটা ম্যাকে চালাতে পারবো, কোনো ব্যাপারই না। সে অ্যাপেলের 2 প্রাক্তন সহকর্মী জেফ রবিন আর ডেভ হেলারের সাথে সাউন্ড জ্যাম নামে একটি প্রোডাক্ট তৈরি করলো। সাউন্ড জ্যাম ম্যাকের ইউজারদের MP3 ফরম্যাটের অডিও ফাইল ব্যবহারের বাধা দূর করলো। ওই সময় স্টিভ অ্যাপেলের জন্য মিউজিক ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরির পেছনে উঠে পড়ে লেগেছিল। সাউন্ড জ্যাম দেখেই অ্যাপেল সেটা কিনে নিল, আর এর উদ্ভাবকদের অ্যাপেলের সফটওয়্যার টিমে নিয়ে নিল। তখন থেকে তিনজনই অ্যাপেলের মিউজিক সফটওয়্যার ডেভেলপ করতে লাগলো। বাকি সবকিছুর মতোই এখানেও স্টিভ নিজে থেকে সাউন্ড জ্যামের উন্নতিকরণের কাজ করলো। অনেক জটিল ফিচারকে আরো সহজ করে সিম্পল করে তৈরি করা হলো। নাম দেয়া হলো আইটিউনস। 2001 সালের ম্যাক ওয়ার্ল্ডে আইটিউনস উন্মুক্ত করা হয়। আইটিউনসের মোড়ক উন্মোচন করতে করতে স্টিভ নাটকীয়ভাবে ঘোষণা করলো, স্বাগতম সবাইকে আইটিউনসে। আইটিউনস মিউজিক ডিভাইস ব্যবহারের আনন্দকে আরো অনেক গুণ বাড়িয়ে দেবে। সব আইম্যাক ব্যবহারকারীর জন্য আইটিউনস ফ্রি সরবরাহ করা হয়। ব্যবহারকারীদের মন জয় করতে বেশি সময় নিল না আইটিউনস। আইপড কম্পিউটারকে ডিজিটাল লাইফস্টাইলের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার দ্বিতীয় ধাপ হলো সহজ সুন্দর ডিভাইস তৈরি করা। তখন মানুষের মিউজিক নিয়ে মাতামাতি বেশি, তাই স্টিভের চোখ স্বাভাবিকভাবেই গেল মিউজিকের দিকে। আইটিউনস ততদিনে রেডি হয়ে গেছে, বেশ সফলও হয়েছে। এখন যেটা দরকার সেটা হলো পারফেক্ট একটা মিউজিক ডিভাইস। এই ভাবনা থেকেই জন্ম আইপডের। এই প্রজেক্টে স্বাভাবিকভাবেই স্টিভের আকর্ষণ বেশি ছিল, কারণ মিউজিকের প্রতি দুর্বলতা স্টিভেরও ছিল। বাজারে তখন যে মিউজিক প্লেয়ারগুলো ছিল, স্টিভ আর তার দলবলের মতে সেগুলো সত্যিকারের ফালতু। স্টিভের এই দলে ফিল স্কিলার, জন রুবিনস্টাইন সহ আরো অনেকেই ছিল। স্টিভ 2000 সালের মধ্যে একটা পোর্টেবল মিউজিক ডিভাইস আনার জন্য চাপাচাপি শুরু করলো, কিন্তু রুবিনস্টাইনের মতে সেটা সম্ভব না, কারণ প্রয়োজনীয় জিনিসপত্র তখনও পুরোপুরি তৈরি হয়নি। কয়েক মাসের চেষ্টায় রুবিনস্টাইন ছোট্ট সাইজের এলসিডি স্ক্রিন তৈরি করে ফেলল। 2001 ফেব্রুয়ারিতে সে গেল জাপানে।
অ্যাপেলের সাপ্লায়ারদের সাথে মিটিংয়ে, সাথে স্টিভও ছিল সেখানে। তোশিবা রুবিনস্টাইনকে তাদের নতুন ডিস্ক ড্রাইভ সম্পর্কে বলল, যেটার সাইজ 1.8 ইঞ্চি, একটা রূপার কয়েনের সমান, আর স্টোরেজ 5 GB, মানে অন্তত 1000 গান ধারণ ক্ষমতা। তোশিবা তখনও জানতো না ওই জিনিস কি কাজে লাগানো যেতে পারে, কিন্তু রুবিনস্টাইন ঠিকই জানতো। কিন্তু তোশিবার লোকজনের সামনে নিজের খুশিটা কোনো রকমের চেপে গম্ভীর মুখে সবই শুনল। সেখান থেকেই সরাসরি গেল স্টিভের কাছে, বলল, আমি আইপড তৈরির সব জিনিস পেয়ে গেছি, এখন শুধু $10 মিলিয়ন দরকার। স্টিভ কোনো কথাবার্তা ছাড়াই দিয়ে দিল। টনি ফ্যারেল নামে এক ছেলে বেশ ভালো একটা মিউজিক প্লেয়ার তৈরি করেছিল। রিয়েল নেটওয়ার্কস, সনি, ফিলিপসের কাছে বিক্রি করার চেষ্টাও করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। একদিন টনি ছিল কলোরাডোতে, তার এক আঙ্কেলের সাথে গল্প করছিল। এমন সময় রুবিনস্টাইনের ফোন আসলো। টনিকে কুপারটিনোতে ডাকা হলো। টনি প্রথমে ফুল টাইম কর্মচারী হিসেবে অ্যাপেলে জয়েনই করতে চায়নি, কারণ স্বাধীনভাবে কাজ করতেই ভালো লাগে তার। কিন্তু রুবিনস্টাইন তার উপর অনেকটা চাপিয়ে দিয়েছিল সিদ্ধান্ত। রুবিনস্টাইনের চাপাচাপিতে অ্যাপেলেও জয়েন করলো, কিন্তু এজন্য রুবিনস্টাইনের সাথে খানিকটা মনোমালিন্য হয়ে গেল। অবশ্য রুবিনস্টাইনের সাথে টনির রেষারেষি এখানে শেষ না। আইপড তৈরি হওয়ার পর দুজনেই নিজেদের আইপডের জনক হিসেবে দাবি করল। রুবিনস্টাইনের যুক্তি হলো, সে আইপডের এলসিডি স্ক্রিন, রিচার্জেবল লিথিয়াম পলিমার ব্যাটারি এসব তৈরি করেছে, তাই সেই আইপডের জনক। আর টনির যুক্তি হলো, অ্যাপেলে জয়েন করার আগেই সে নিজে একটা মিউজিক প্লেয়ার তৈরি করেছিল, যেটা অনেকাংশে আইপডে রূপান্তরিত হয়েছে। কারো যুক্তি ভুল নয়, কিন্তু স্টিভ পুরো দলটাকে এত চাপের মধ্যে রাখলো যে দুইজন নিজেদের মধ্যে ঝগড়া করারও সময় পেল না। স্টিভ আইপডকে সেই ক্রিসমাসে বাজারে দেখতে চাইল, ফলে আইপড টিমের হাতে সময় বড়জোর অক্টোবর পর্যন্ত। রুবিনস্টাইন আর টনির হাতে ঝগড়া করার সময় কই, দুজনে নাক ডুবিয়ে কাজ করছে। কাজটাকে আরো ভালো আর সহজে করার জন্য পোর্টান প্লেয়ার নামে একটা কোম্পানির সাথে চুক্তি করলো। এই ছোট্ট কোম্পানিটা আগেও ডিজিটাল মিউজিক প্লেয়ার তৈরি করার কাজ করেছে। টনি তাদের অভিজ্ঞতার সাথে অ্যাপেলের উন্নত স্ক্রিন, ব্যাটারি আর ডিজাইনের একটা সংমিশ্রণ করতে চাইল। এটাই চাই। টনি ফ্যাডেলের সাথে স্টিভের প্রথম দেখা একটা মিটিংয়ে। টনি আগেই শুনেছিল স্টিভের আকাশ ছোঁয়া মেজাজের কথা, তাই বেশ সাবধানেই কথাবার্তা বলছিল। প্রথম দেখাতেই টনি স্টিভের পাওয়ার পয়েন্ট অ্যালার্জির কথা জানল। স্টিভ টনিকে বলল, একটা কিছু বোঝানোর জন্য যদি তোমার স্লাইডার দরকার হয়, তার মানে তুমি সেই জিনিসটা সম্পর্কে কিছুই জানো না। টনি বিভিন্ন পার্টসপাতি দেখিয়ে বোঝাতে চেষ্টা করলো। টেবিলে সুন্দর করে ডিসপ্লে, ব্যাটারি, স্টোরেজ ড্রাইভ, বোর্ড, চিপ সাজিয়ে রাখলো। কোনটা কিভাবে কাজ করবে, কোনটার দাম কত, ওজন কত দেখিয়ে বোঝাতে শুরু করলো। বেশ কয়েকটা কনসেপ্ট দেখানোর পর একটা পছন্দ করলো সবাই। এই সম্পর্কে টনি বলেছে, এরকম একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে, অনেক মিটিং, অনেক রিসার্চের পর সিদ্ধান্ত হয়, কিন্তু অ্যাপেলের জন্য সেটা শুধু 1 ঘন্টার ব্যাপার। টনির শেষ হলে ফিল স্কিলার বলল, এবার আমি কিছু বলি। সে আইপডের একটা মডেল হাতে নিয়ে বলল, ডিভাইসে 1000 গান থাকবে, সেগুলো দেখার জন্য ইউজার 1000 বার বাটন টিপবে। জিনিসটা বিরক্তিকর। তার চেয়ে একটা হুইল দেয়া হোক, যেটা ঘুরিয়ে সহজে দ্রুত গান বের করা যাবে। যত বেশি সময় ধরে ঘুরানো হবে, তত তাড়াতাড়ি স্ক্রল করবে। ফিল এতটুকু বলতেই স্টিভ বলে উঠল, এটার দরকার। পরবর্তীতে এই জিনিসের নাম হলো ট্র্যাক হুইল। আইপড নিয়ে স্টিভ বলেছে, আইপড তৈরির সময় আমার লক্ষ্য রেখেছিলাম যাতে সবচেয়ে সহজে ব্যবহার করা যায়। হাজার হাজার অপশন দিয়ে ব্যবহারকারীকে বিরক্ত করার কোনো ইচ্ছা আমাদের ছিল না। তুলনামূলক কঠিন কাজগুলো ব্যবহারকারীরা কম্পিউটারে করবে, আর সহজগুলো করবে আইপডে। মানে কম্পিউটারকে ডিজিটাল লাইফস্টাইলের কেন্দ্রে নিয়ে আসার আরেকটা ধাপ। তবে স্টিভের যে সিদ্ধান্তে সবাই সবচেয়ে বেশি অবাক হয়েছিল, সেটা হলো আইপডে কোনো অন অফ সুইচ থাকবে না। তার মতে এই ধরনের প্রোডাক্টকে অন্তত এতটুকু বুদ্ধিমান হতে হবে, যাতে যখন ব্যবহার হবে না তখন নিজে থেকেই কাজ বন্ধ করে দেবে, আবার হাতের একটা স্পর্শেই সেখান থেকে কাজ শুরু করবে। সব মিলে স্টিভ যা চাইলো পেয়ে গেল। সুন্দর ডিজাইন, 1000 গান চলার মতো লম্বা লাইফ টাইমের ব্যাটারি, দ্রুত স্ক্রল করার ব্যবস্থা, সিম্পল ব্যবহার বিধি, আইম্যাক ব্যবহার করে দ্রুত কঠিন কাজগুলো করার ব্যবস্থা। সব দেখে স্টিভ বলল, আসলে সুন্দর একটা প্রোডাক্ট পেতে যাচ্ছে দুনিয়ার মানুষ। প্রথমে ডিভাইসের নাম ঠিক করা হয়েছিল পড, কিন্তু স্টিভ অ্যাপেলের অন্যান্য প্রোডাক্ট আইম্যাক, আইটিউন্সের সাথে মিল রেখে নাম দিল আইপড। তিমির মতো সাদা। এদিকে
জনি আইভ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল একেবারে তৈরি হওয়ার পর আইপড দেখতে কেমন হবে। একদিন সান ফ্রান্সিসকো থেকে কুপারটিনো যাওয়ার পথে গাড়িতে বসে মনে হলো আইপডের রং হওয়া উচিত সাদা, আর পেছনটা পলিশ করা স্টেনলেস স্টিলের, যাতে দেখলেই একটা ভক্তি জন্মায়। ছোট ছোট ডিভাইসগুলোর প্রতি সাধারণ মানুষের ভক্তি শ্রদ্ধা কম থাকে, কিন্তু আইপডকে এমন হতে হবে যেন ছোট বলেই আরো বেশি ভালো লাগে, যেটা আইপড আর অ্যাপেলের জন্য আলাদা ইমেজ তৈরি করবে। আর সেই সাদাকে শুধু সাদা বলা হবে না, হতে হবে একেবারে পিওর সাদা, টিভির গায়ের সাদার মতো পিওর। হেডফোনের রংটাও হবে সাদা। অ্যাপেলের জন্য ব্যবহারকারীদের মধ্যে আলাদা একটা ভাব তৈরি করবে। জনি বোর্ডের সবাইকে নিজের আইডিয়ার কথা বলল। বোর্ডের সবাই হেডফোনের রং অন্যান্য সব হেডফোনের মতো কালোই রাখতে বলল, কিন্তু স্টিভ জনির সাথে একমত হয়ে এক কথায় রাজি হয়ে গেল, কারণ ও জানতো একেবারে সাদা হেডফোন অন্য কোম্পানি থেকে অ্যাপেলকে আলাদা করে তুলবে। এবার বিজ্ঞাপন তৈরির দায়িত্ব পড়ল লি ক্লয়ের উপর। বিলবোর্ড আর ম্যাগাজিনের জন্য সিরিজ বিজ্ঞাপনে লি ক্ল আইপডের ব্যাকগ্রাউন্ডের সামনে একেবারে বামে দেখালো এক তরুণ আইপড শুনতে শুনতে নাচছে। লির টিমের মতো বিজ্ঞাপনটা প্রোডাক্টের আর ব্যবহারকারীদের ইমোশনের মধ্যে একটা যোগসূত্র তৈরি করেছিল খুব ভালোভাবে। এটা লির বিজ্ঞাপনের বৈশিষ্ট্য। স্টিভ যখন বিজ্ঞাপনটা দেখলো তখন প্রথম দেখাতেই পছন্দ করে ফেললো। ও বলেছে বিজ্ঞাপনটা প্রোডাক্ট নিয়ে ছিল না, শুধু প্রোডাক্ট দিয়ে ব্যবহারকারীরা কি করতে পারে সেটা নিয়ে। আর একটা গুরুত্বপূর্ণ কাজ স্টিভ করলো, আইপডের বিজ্ঞাপনের পেছনে বেশি করে টাকা ঢালতে শুরু করলো। ওর মনে হয়েছিল আইপড দিয়ে তরুণদের মন জয় করে তাদের আইম্যাক সহ অ্যাপেলের অন্যান্য প্রোডাক্টের প্রতি আকৃষ্ট করা সম্ভব। ও আইম্যাকে বিজ্ঞাপন খরচ থেকে টাকা কেটে আইপডের পেছনে লাগিয়ে দিল। ফলে টিভি বিজ্ঞাপনটাও একটু বেশি যত্ন করে তৈরি করা হলো। ফলাফলটা আসলেই ভালো হলো। বিজ্ঞাপনটা তরুণদের মনোযোগ আকর্ষণ করতে পারল। 2001 সালের অক্টোবরে 21 তারিখে আইপডের মোড়ক উন্মোচন করা হলো। এবার আর নাটকীয়ভাবে পর্দা সরিয়ে টেবিলে সাজিয়ে রেখে প্রোডাক্ট দেখিয়ে মোড়ক উন্মোচন করা হলো না। তার জায়গায় আইপডের ফিচারগুলো দেখানোর পর খুব সিম্পলভাবে স্টিভ বলল, আমার পকেটেই একটা আইপড আছে। তারপর পকেট থেকে চকচকে মোহনীয় আইপড বের করলো। তারপর সিম্পল ভাবে বলল, এটা পকেটে থাকা মানে 1000 গান পকেটে নিয়ে ঘোরা। আইপডের দাম রাখা হয়েছিল $399। অনেকে অবশ্য এরকম একটা ডিভাইসের এই দাম দেখে মুখ টিপে হাসছিল, কিন্তু ফাইনালি আইপড হিট হলো। বিল গেটসকে আইপড প্রথম দেখালো লেভি এক ডিনারের সময়। বলল, এটা দেখেছো? গেটস খুব মনোযোগ দিয়ে সবকিছু দেখে বলল, মনে হচ্ছে খুব ভালো জিনিস। তারপর এক মুহূর্তে থেমে বলল, এটা শুধু ম্যাকিনটসে চলবে, তাই না? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস, অধ্যায় 31, আইটিউনস স্টোর। আমি এক বিচিত্র বাঁশিওয়ালা। ওয়ার্নার মিউজিক, আইপড, আইটিউনস আর আইম্যাক দিয়ে গান শোনার মজা তো বাড়িয়ে দেয়া গেল ঠিকই, কিন্তু সেটা তো কেবল যেসব গান অলরেডি তোমার কাছে আছে সেগুলোর জন্য। কিন্তু নতুন গান নিতে হলে তো এই আরামদায়ক ব্যবস্থার বাইরে যেতে হয়। বাজারে গিয়ে সিডি কিনতে হবে, বা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে, বা বন্ধুর বাড়ি গিয়ে নিয়ে আসতে হবে। এর সবগুলোই কম বেশি কষ্টসাধ্য এবং কোনোটা অবৈধ। স্টিভ এমন কিছু করতে চাইল যেটা সহজেই গানপ্রেমীদের কাছে গান পৌঁছে দেবে, এবং সেটা অবশ্যই বৈধভাবে। এদিকে মিউজিক ইন্ডাস্ট্রি তখন অস্তিত্বের চ্যালেঞ্জের মুখোমুখি। পাইরেসির জ্বালায় কাতর। পাইরেসির কারণে 2002 সালে সিডির বিক্রি অন্তত 9 ভাগ কমে গিয়েছিল। মিউজিক কোম্পানির কর্তারা বেশ চিন্তিত হয়ে পড়ল। এই পাইরেসির বিরুদ্ধে কিছু করার জন্য হাত মেলালো ওয়ার্নার মিউজিকের পল ভিচিট, এএলও টাইম ওয়ার্নারের বিল রেডুচেল আর সনি ইলেকট্রনিক্স। এরা সবাই চাচ্ছিল অ্যাপেলও তাদের সাথে কাজ করুক। সেই উদ্দেশ্যে সবাই কুপারটিনোতে স্টিভের সাথে দেখা করতেও এসেছিল। স্টিভ নিজেও এ ব্যাপারে কিছু একটা করার চিন্তাভাবনা করেছিল, কিন্তু ভিন্ন কারণে কাজটা আর এগোনো গেল না। সনি ইলেকট্রনিক্স আর ইউনিভার্সাল মিউজিক একসাথে প্রেস প্লে নামে একটা সাবস্ক্রিপশন সার্ভিস চালু করলো। আর ওয়ার্নার, বিটলসম্যান আর ইএমটি তিনে মিলে রিয়েল নেটওয়ার্কসের সাথে শুরু করলো মিউজিক ডেট।
কিন্তু দুই দলের কেউ অন্যটাতে নিজেদের গান দেয় না, ফলে কোনোটি খুব একটা সুবিধা করতে পারলো না। কিন্তু দু দলের সার্ভিস এত বিচ্ছিরি ছিল যে পিসি ওয়ার্ল্ডের করা সর্বকালের সবচেয়ে ফালতু 25 টেক সার্ভিসে 9 নম্বরের স্থান দখল করলো। সব দেখে স্টিভের মনে হলো ওকে কিছু করতে হবে। আর ও নিজেও মিউজিক প্রেমী মানুষ, যারা কষ্ট করে এসব গান বানায় তাদের ভালোবাসে। এই মেধাচোরদের বিরুদ্ধে কিছু একটা করবে সিদ্ধান্ত নিল। স্টিভ জানতো পাইরেসি বন্ধ করার সবচেয়ে ভালো পদ্ধতি, সত্যিকার অর্থে একমাত্র পথ হলো লোকজনের সামনে অন্য আরেকটা উপায় তুলে ধরা, যা মিউজিক কোম্পানির কঠিন নিয়মতান্ত্রিক সার্ভিসের তুলনায় সহজ আর বিভিন্ন অবৈধ ওয়েবসাইটের চেহারার চেয়ে অনেক সুন্দর। স্কোয়ারের অ্যান্ডি ল্যাঙ্গারকে স্টিভ বলেছিল 80% লোকজন অবৈধ জায়গা থেকে মিউজিক সংগ্রহ করে, কারণ তাদের সামনে একসাথে সহজ আর বৈধ কোনো উপায় নেই। তাই আমি চাচ্ছি খুব সহজ একটা উপায় বের করতে, তাহলে সবারই লাভ। মিউজিক কোম্পানি, শিল্পী, অ্যাপল, শ্রোতা সবাই একসাথে দিচ্ছে। আর এজন্য স্টিভ আইটিউন্স স্টোর তৈরি করার সিদ্ধান্ত নিল। তার সার্ভিস শুধু অ্যাপেলের কম্পিউটার ব্যবহারকারীদের জন্য, যা পুরো মিউজিক মার্কেটে মাত্র 5 ভাগ। স্টিভ বলেছে, আমাদের উচিত ছোট পরিসরে শুরু করা, যাতে নতুন সার্ভিস যদি কোনো ক্ষতির কারণও হয় সেটা যেন খুব বেশি ক্ষতি করতে না পারে। স্টিভ প্রস্তাব দিল প্রতিটা গান 99 সেন্টে বিক্রি করা হবে, আর এর মধ্যে 70 সেন্ট মিউজিক কোম্পানি পাবে, বাকিটা অ্যাপেল। স্টিভের মতে অ্যালবাম আকারে বিক্রি না করে প্রতিটা গান আলাদা আলাদা বিক্রি করলে শ্রোতারা আরো বেশি আকৃষ্ট হবে। তারা ইচ্ছে মতো তাদের পছন্দের গানটা কিনতে পারবে। দুটো পছন্দের গান কেনার জন্য আর পুরো অ্যালবাম কিনতে হবে না। তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কিন্তু স্টিভের এই প্রস্তাব মিউজিক কোম্পানিগুলোর পছন্দ হলো না, কারণ তারা দুটো ভালো গান দেখিয়ে 10টা গান বিক্রি করে। স্টিভের বুদ্ধি শুনলে এই ভদ্রভাবে ঠকানোর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু পাইরেসি হয়ে যাওয়ার চেয়ে এক গান বিক্রি হোক, 70 সেন্ট তো অন্তত পাওয়া যাবে। চুরির চেয়ে 70 সেন্ট ঢের ভালো। কোম্পানিরাও রাজি কথাবার্তা এগিয়ে নেয়ার জন্য। সমস্যা হলো টেকনোলজির লোকজন আর্ট সম্পর্কে খুব একটা জানে না, আর আর্টের লোকজন টেকনোলজি সম্পর্কে খুব একটা জানে না। তবে তার চেয়ে বড় সমস্যা হলো এই দুই দুনিয়ার সম্পর্ক খুব একটা ভালো না। কিন্তু স্টিভ একই সাথে এই দুই দলেরই সদস্য, দুইটা দুনিয়াকেই ভালোবাসে ও। তাই এই দুই পৃথিবীর মধ্যে সেতু তৈরি করা ওর জন্য যতটা সহজ ছিল, অন্য কারোর জন্য ততটা সহজ ছিল না। টাইম ওয়ার্নারের এএলও ইউনিটের সিইও ব্যারি স্কলারের সাথে স্টিভের সম্পর্ক আগে থেকেই বেশ ভালো ছিল। 2002 সালের মার্চের কোনো একদিন ব্যারিকে ফোন দিল স্টিভ। নতুন চিন্তাভাবনার ব্যাপারে আগেই কথা হয়েছিল ওদের। ফোনে স্টিভ জানালো এই ব্যাপারে পল ভিডিচের সাথে একটা মিটিং করতে চায়। পল ওয়ার্নার মিউজিকের প্রধান বাজার অ্যামিসকে নিয়ে আসলো কুপারটিনোতে। স্টিভ আইটিউন্স স্টোরের কথা বলল। শুনে রোজার বলল, এটাই তো আমাদের দরকার। ওয়ার্নার মিউজিক চুক্তিতে আগ্রহ প্রকাশ করলো আর অন্যান্য মিউজিক কোম্পানিকেও এর সাথে যুক্ত করার চেষ্টা করবে বলে কথা দিল। কিছুদিনের মধ্যে কথাবার্তা ফাইনাল হলো। আইটিউন্স সেন্টারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো। একটা গান ডাউনলোড করলে সেই গান সর্বোচ্চ কতগুলো ডিভাইসে চলবে, কপিরাইট আইন কিভাবে অনুসরণ করবে, সেসব নিয়েও কথা হলো। একসাথে হওয়া অন্যান্য কোম্পানিকে নিয়ে আসার জন্য দরকার ইউনিভার্সাল মিউজিক গ্রুপের ডগ মরিসকে। মরিসও আগ্রহী ছিল। পাইরেসির যন্ত্রণায় সেও চরম বিরক্ত। রোজার অ্যামিসকে নিয়ে স্টিভ গেল ব্রডওয়েতে মরিসের সাথে দেখা করতে। কাজ হলো। যেটা মরিসের সবচেয়ে ভালো লাগলো সেটা হলো স্টিভ সবকিছুকে সুন্দর করে গুছিয়ে এনেছে। গ্রাহকরাও সহজে গান পাচ্ছে, মিউজিক ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হচ্ছে না। এই নিয়ে মরিস বলেছে, স্টিভ সত্যি ব্রিলিয়ান্ট, অসাধারণ একটা সিস্টেম। আইটিউন্স স্টোর, মিউজিক ম্যানেজমেন্ট সফটওয়্যার, আইপড সব মিলিয়ে একেবারে মসৃণ মিউজিক এক্সপেরিয়েন্স। পুরো প্যাকেজটা রেডি করে ফেলেছে ও। এক কথায় মিউজিক কোম্পানিগুলোর যে টেকনিক্যাল সাপোর্টগুলো দরকার ছিল সেগুলো সবই স্টিভের কাছে ছিল। ইউনিভার্সাল মিউজিক গ্রুপের ভাইস প্রেসিডেন্টকে মরিস বলেছিল, আমাদের গ্রুপে আর কেউ নাই যে টেকনোলজি সম্পর্কে এত কিছু জানে, তাই স্টিভের উপর নির্ভর করতে হবে। মরিস স্টিভের কথায় এতই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে বেস্ট ফ্রেন্ড জিমিকে আর একবার পুরো ব্যাপারটা দেখে নিশ্চিত হওয়ার জন্য কুপারটিনোতে পাঠালো। স্টিভ যখন চায় তখন একেবারে নিপাট ভালো মানুষে পরিণত হয়। এই নিপাট ভালো মানুষের চেহারা নিয়ে জিমিকে সব দেখালো ও। মিটিং থেকে বের হয়ে জিমি ফোন করলো মরিসকে, বলল, লোকটা আসলেই অসাধারণ, তুমি ঠিকই বলেছ। স্টিভের কাছেই আছে আমাদের সমস্যার সমাধান। এর আগে সে 2 বছর ধরে সনির সাথে এ ব্যাপারে কাজ করেছিল।
কিন্তু সনি তেমন কোনো সমাধান দিতে পারেনি। স্বাভাবিকভাবেই সনির সাথে কাজ বন্ধ করে অ্যাপেলের সাথে যোগ দিল মরিস বাহিনী। এদিকে সনির ভিতরেই ছিল জটিল দ্বন্দ্ব। কোম্পানিতে ইলেকট্রনিক্স আর মিউজিকের দুটো আলাদা আলাদা ডিভিশন ছিল, আর দুই ডিভিশনের মধ্যে দ্বন্দ্বের কারণে ফাইনালি কোনো কাজের কাজ করতে পারেনি। কিন্তু করতে না পারলেও সনির কাছে ছিল বব ডিলানের মতো শিল্পীরা। শেষে সনি ভাবল আইটিউন্স স্টোরে নিজেদের মিউজিক বিক্রি করা যায় কিনা। এই ব্যাপারে সনি মিউজিকের প্রধান অ্যান্ডি ল্যাক কথা বলল স্টিভের সাথে। স্টিভেরও ক্ষতির কিছু নেই, কথাবার্তা এগোতে থাকলো। কিন্তু মিউজিকের জন্যই আইপড, আইটিউন্স স্টোরে ভালো ভালো মিউজিক পাওয়া গেলে স্বাভাবিকভাবেই আইপডের বিক্রিও বেড়ে যাবে। তাই ল্যাকের মনে হলো যেহেতু ওদের মিউজিকের কারণেই আইপডের বিক্রি বাড়ছে, তাই প্রতিটা ডিভাইস বিক্রির জন্য একটা রয়্যালিটি পাওয়া উচিত মিউজিক কোম্পানিগুলোর। একদিন স্টিভকে ল্যাক বলল, স্টিভ, আমি তোমার সাথে থাকতে পারি যদি তুমি প্রতিটি ডিভাইস বিক্রির উপর একটা রয়্যালিটি দাও, কারণ আমার মিউজিক তোমার ডিভাইস বিক্রি বাড়াতে সাহায্য করছে। এই হিসেবে দেখলে কিছু রয়্যালিটি কিন্তু আমাদের প্রাপ্য বললেও ভুল হয় না। আর পার্টনারশিপ মানে তো অনেকটা এটাই বোঝায়, তাই না? স্টিভ বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তলে তলে মরিস অ্যামিস এদের নিজের হাতে রাখলো, কারণ রয়্যালিটি পাওয়ার জন্য অন্যান্য কোম্পানির সাথে একজোট হতে হবে সনি মিউজিককে। আর অন্যান্য কোম্পানিগুলোকে হাতে রাখতে পারলে ল্যাকের এই অতিরিক্ত চাওয়া কিছুটা অযৌক্তিক পূরণ না করলেও চলবে। শেষ পর্যন্ত স্টিভের কূটনীতির জয় হলো। কোনো রকম রয়্যালিটি ছাড়াই সনি চুক্তিতে সই করলো। এই সম্পর্কে স্টিভ বলেছে, ল্যাকের মাথার কয়েকটা স্ক্রু ঢিল আছে। অবশ্য স্টিভের কথাও ভুল না। ল্যাক ভাবলো কিভাবে যে একজন ব্যবসায়ী তার প্রোডাক্ট বিক্রি করে দেবে, আবার সেজন্য নিজের প্রোডাক্ট থেকে রয়্যালিটি দেবে। তা পুরো ব্যাপারটার জন্য স্টিভের সাথে ল্যাকের সম্পর্কটা পরবর্তীতে সবসময় শীতল ছিল। এত কিছুর পরেও কিছু জটিলতা থেকে গেল। অনেক শিল্পী ব্যক্তিগতভাবে তাদের গান ডিস্ট্রিবিউশনের কাজ করছিল, কেউ কেউ আলাদা আলাদাভাবে গান বিক্রির পক্ষপাতী ছিল না, ইত্যাদি ইত্যাদি। তাই স্টিভ এবার শিল্পীদের সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করলো। আইটিউন্স স্টোর শুরু করার আগে অন্তত 20 থেকে 25 জন খ্যাতনামা শিল্পীদের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছে, যাদের মধ্যে বোনো, মিক জ্যাগার, শেরিল ক্রো সহ আরও অনেকে ছিল। স্টিভ নিজে বিটলস আর ডিলানের ভক্ত ছিল, কিন্তু ব্যবসা করতে হলে শুধু নিজের পছন্দ দেখলেই তো হবে না। মোটামুটি সব ধরনের শিল্পীদেরই দলে নিল ও। বিখ্যাত গায়ক এমিনেমের পরামর্শদাতা ড্রে এই ব্যাপারে কথা বলার জন্য অ্যাপেলের হেডকোয়ার্টারে আসলো। সব দেখার পর বলল, যাক, শেষ পর্যন্ত কেউ অন্তত কাজের কাজ করতে পেরেছে। 2003 সালের 24শে এপ্রিল সান ফ্রান্সিসকোর মস্কন সেন্টারে আইটিউন্স স্টোরের উদ্বোধন করা হলো। প্রথমে স্টিভ সবাইকে জানালো পাইরেসি কিভাবে মিউজিক ইন্ডাস্ট্রিকে ধ্বংস করছে, আর এর জন্য দোষ সাধারণ শ্রোতাকেও দিল না, দোষ দিল সিস্টেমকে। কারণ এমন কোনো সিস্টেম তখনও ছিল না যা দিয়ে মানুষ সহজেই বৈধভাবে গান কিনতে পারবে। আর যেসব জায়গা থেকে গান কেনা যায়, যেমন প্রেস প্লে, মিউজিক নেট, এগুলোর ব্যবহার করা তো বেশ ঝামেলার অবশ্যই। সাথে সাথে ব্যবহারকারীর সাথে এমন ব্যবহার করা হয় যেন ব্যবহারকারী গান কিনতে নয়, চুরি করতে এসেছে। আর দুই ক্ষেত্রেই সবচেয়ে বড় সমস্যা হলো মনের কোনো নিশ্চয়তা নেই। এসব কথা বলার সাথে সাথে চলছিল সঙ্গতিপূর্ণ মজার মজার সব স্লাইড, যা পুরো উপস্থাপনাকে আরো উপভোগ্য করে তুলল। স্টিভ বলতে থাকলো, আমরা এইসব বহুমুখী সমস্যার এক সমাধান এনেছি যা পৃথিবীর মিউজিককে বদলে দেবে। আর এখন থেকে শ্রোতা গান কিনবে বৈধভাবে, কারণ ভালো শ্রোতা কখনোই শিল্পীর প্রাপ্য দিতে কুণ্ঠাবোধ করে না। আইটিউন্স স্টোর 2 লক্ষ গান নিয়ে আজ থেকে যাত্রা শুরু করলো। প্রতিদিন আরো আরো অনেক গান যুক্ত হবে। ব্যবহারকারীরা এখান থেকে গান কিনতে পারবে, কেনার আগে চাইলে শুনে দেখতে পারবে। আর দাম মাত্র 99 সেন্ট। এভাবেই হরদম করতালির সাথে কথা বলতে থাকলো স্টিভ। যখন থামলো তখন দর্শকদের উল্লাসে পুরো এলাকা কেঁপে ওঠার জোগাড়। মিউজিক ইন্ডাস্ট্রির হর্তাকর্তারা আশা করেছিল আইটিউন্স স্টোর 6 মাসে অন্তত 1 মিলিয়ন গান বিক্রি করতে পারবে, কিন্তু বাস্তবে 1 মিলিয়ন গান বিক্রি করতে আইটিউন্স স্টোরের সময় লেগেছিল 6 দিন। স্টিভ বলেছে, এর মধ্যে দিয়ে মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। মাইক্রোসফট আইটিউন্স স্টোর দেখার পর মাইক্রোসফটের লোকজনের মাথা ঘুরে গেল। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেউ বিশ্বাসই করতে পারছিল না। সবার প্রশ্ন, মিউজিক কোম্পানিগুলোকে অ্যাপেল কি এমন জাদু করলো যে ওরা অ্যাপেলের সাথে কাজ করার জন্য রাজি হয়ে গেল? কেউ কেউ বলল মাইক্রোসফটেরও উচিত এরকম সম্পূর্ণ সার্ভিস নিয়ে আসা। বিল গেটস নিজেও স্টিভের প্রশংসায় পঞ্চমুখ। ওর ভাষায় স্টিভ সত্যি মাঝে মাঝে অসাধারণ কাজ করে।
কাজ দেখেই বোঝা যায় কতটা মনোযোগ দিয়ে কাজ করছে ও। কিন্তু যে ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে সেটা হলো মিউজিক কোম্পানিগুলোকে ও ম্যানেজ করলো কিভাবে। এরপর অ্যাপেল চিন্তা করলো উইন্ডোজ মেশিনে আইপড আইটিউন্স স্টোর ব্যবহার করতে দেওয়া হবে কিনা। স্টিভ বরাবরের মতোই এই কাজের বিরোধী। ও বলল অন্যান্য কম্পিউটারে আইপড ব্যবহার করতে দেওয়া হয়নি বলেই ম্যাকের বিক্রি অনেক বেড়ে গেছে। কিন্তু স্কিলার, রুবিনস্টাইন, ফেডেল সহ অ্যাপেলের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা চাপাচাপি করতে শুরু করলো। শেষ পর্যন্ত স্টিভকেই একটু হটতে হলো। বলল আচ্ছা যাও, যদি প্রমাণ করতে পারো তোমাদের কথা শুনলে সব দিক থেকে ভালো হবে, তাহলে আমি আর কিছুই বলবো না। এখন নতুন সমস্যা হলো আইপড উইন্ডোজে ঠিকমতো কাজ করবে কিনা। স্টিভের কথা হলো যদি করতেই হয় ভালোভাবে করতে হবে, নইলে না। প্রথমে এর একটা সফটওয়্যার ব্যবহার করে উইন্ডোজে আইপড চালানোর ব্যবস্থা করা হলো, কিন্তু স্টিভের সফটওয়্যার পছন্দ হলো না। স্টিভ মোটামুটি জোর করেই উইন্ডোজের জন্য একটা সফটওয়্যার তৈরি করতে বাধ্য করলো। ফলে আইটিউন্সের একটা উইন্ডোজ ভার্সন তৈরি হলো। মিউজিক কোম্পানি সহ অন্যান্য সবার সাথে চুক্তির সময় বলা হয়েছিল আইটিউন্সের সেবা শুধু ম্যাক ব্যবহারকারীরা পাবে। উইন্ডোজের জন্য আইটিউন্স আনা মানে আইটিউন্স স্টোরের সেবা শুধু ম্যাক ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। অ্যান্ডি ল্যাক কিছুটা প্রতিবাদ করার চেষ্টা করছিল, কিন্তু অন্যান্যদের চাপে কিছু বলতে পারলো না। কারণ আইটিউন্স স্টোরে ব্যবসা যেভাবে আগাচ্ছিল তাতে মিউজিক কোম্পানিগুলোর লাভ ছাড়া কোনো ক্ষতি হচ্ছে না। 2006 সালে মাইক্রোসফট আইপডের মতো একটা মিউজিক প্লেয়ার নিয়ে আসলো, নাম জুন। বাজারে আসার 2 বছর পর এটা বাজারে মাত্র 5 ভাগ নিজের দখলে নিতে পারলো। এই সম্পর্কে স্টিভ বলেছে জুন বাজারে তেমন কোনো প্রভাবই ফেলতে পারেনি, কারণ মাইক্রোসফটের উদ্দেশ্য ছিল টাকা কামানো। মিউজিক বা আর্টের প্রতি কোনো টান থেকে জুনের জন্ম হয়নি। কিন্তু আমরা জিতেছি, কারণ আমরা মিউজিক ভালোবাসি। আমরা নিজেদের জন্য আইপড তৈরি করেছিলাম, আর কেউ যখন নিজের জন্য কিছু তৈরি করে সবচেয়ে ভালোভাবে তৈরি করার চেষ্টা করে। দায়িত্ব নেওয়ার পর সনিতে অ্যান্ডি ল্যাকের প্রথম বার্ষিক মিটিং হয় 2003-এর এপ্রিল মাসে। ওই সপ্তাহেই আইটিউন্স স্টোর উদ্বোধন করা হয়। মূলত কুপারটিনো থেকেই ল্যাক সরাসরি টোকিওতে গিয়েছিল বাৎসরিক মিটিংয়ে অংশ নেয়ার জন্য। মিটিংয়ে ঢোকার সময় ওর পকেটে ছিল একটা লেটেস্ট ভার্সনের আইপড। মিটিংয়ের সময় আইপডটা বের করে সবাইকে দেখিয়ে ল্যাক বলল এই হলো ওয়াকম্যানের খুনি। আমরা পৃথিবীর সবচেয়ে বড় পোর্টেবল মিউজিক প্লেয়ার নির্মাতা প্রতিষ্ঠান। আমরা কেন এরকম একটা ডিভাইস তৈরি করতে পারবো না? আমাদের তো আরো ভালো কিছু তৈরি করা উচিত। কিন্তু সনি পারেনি। পৃথিবীর প্রথম পোর্টেবল মিউজিক প্লেয়ার ওয়াকম্যানের জনক সনি। অসাধারণ সব ডিভাইস তৈরির ইতিহাস আছে এই কোম্পানির। অ্যাপেলের সব কৌশল ব্যর্থ করে দিয়ে বিশ্বজয়ের সব যোগ্যতাই সনির ছিল। তারপরেও সনি পারেনি। তার একটা কারণ হতে পারে সনিতে অনেকগুলো ডিভিশন ছিল। ডিভিশনগুলোর নিজেদের মধ্যে শত্রুতায় প্রতিযোগিতায় পিছিয়ে দিয়েছে সনিকে। অন্যদিকে অ্যাপেলও কোনো ডিভিশন নেই। পুরো কোম্পানিটাই সমান্তরালভাবে পরিচালিত হয়ে এসেছে সবসময়। আর একটা ব্যাপার যেটা সনিকে পিছিয়ে দিয়েছে সেটা হলো অন্যান্য অনেক কোম্পানির মতো সনিও নিজেকে হারিয়ে দিতে ভয় পেত। ওদের মনে ভয় যদি ওরা এমন একটা মিউজিক প্লেয়ার তৈরি করে যেটা দিয়ে সহজেই ডিজিটাল গান শোনা বা শেয়ার করা যাবে, সেটা তাদের রেকর্ড ডিভিশনের বিক্রি কমিয়ে দেবে। কিন্তু স্টিভের ব্যবসা কৌশলের মধ্যে অন্যতম ছিল সব সময় নিজেকে ছাড়িয়ে যেতে হবে, নইলে অন্য কেউ এসে তোমাকেই ছাড়িয়ে যাবে। এজন্যই একটা প্রোডাক্ট আর একটা প্রোডাক্টের বিক্রি কমিয়ে দিতে পারে জেনেও স্টিভ আরো ভালো প্রোডাক্ট নিয়ে এসেছে। যেমন আইফোন আইপডের বিক্রি কমাতে পারে জেনেও আইফোন এনেছে। আইপ্যাড ল্যাপটপের বিক্রি কমিয়ে দিতে পারে জেনেও আইপ্যাড এনেছে। 2003-এর জুলাইয়ে সনি আইটিউন্স স্টোরের মতো জিনিস তৈরি করে কাজ শুরু করে। ফলাফল হিসেবে 2004-এর মে মাসে সনি কানেক্ট নামে একটা কিছু আসে, কিন্তু 3 বছরের মধ্যে সেটা বন্ধ করে দিতে বাধ্য হয় সনি। এদিকে অ্যাপেল আইপড নিয়ে কাজ করতেই থাকলো। 2004 সালের জানুয়ারিতে আইপডের নতুন ভার্সন আসলো, আইপড মিনি, যেটার আকার ভিজিটিং কার্ডের সমান, কিন্তু মেমোরি কম। এর 18 মাসের মধ্যে পোর্টেবল মিউজিক প্লেয়ার মার্কেটে অ্যাপেলের দখল 31 ভাগ থেকে 74 ভাগে চলে আসলো। এরপর 2005 সালে বাজারে আসলো আইপড শাফল। ততদিনে আইপডের শাফল ফিচারটা অনেকের জনপ্রিয় হয়ে উঠেছে। শাফল ফিচার অন করে দিলে প্লেলিস্টের গান এলোমেলোভাবে বাজতে থাকে। শাফল জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হতে পারে মানুষ সবসময় হুটহাট চমক পেতে ভালোবাসে। শাফল ফিচারই অ্যাপেলকে আইপড শাফল বানাতে অনুপ্রাণিত করেছে। আইপড মিনির পর অ্যাপেল আরো ছোট এবং কম দামি আইপড আনার কথা ভাবছিল। রুবিনস্টাইন আর ফ্যাডেল স্ক্রিনটা আরো ছোট করতে চাচ্ছিল। একদিন স্টিভ ওদের চিন্তান্বিত চেহারা দেখে বলল, স্ক্রিনটাই বাদ দিয়ে দাও। আঁতকে উঠে ফ্যাডেল বলল, কি? এবারও শান্ত গলায় স্টিভ বলল,
স্ক্রিন টাইম বাদ দিয়ে দাও। এরপর ফ্যাডেল বলল, তাতে গান সিলেক্ট করা হবে কিভাবে? স্টিভ বলল, সিলেক্ট করার দরকার কি, নিজেই তো বেছে বেছে গান ঢুকিয়েছে, আবার তো বাঁচার দরকার নেই। তার চেয়ে এলোমেলো ভাবে বাজুক, অন্যরকম মজা পাওয়া যাবে। তবে সব সময় সব গান শোনার মুড নাও থাকতে পারে, এই জন্য একটা স্কিপ বাটন থাকলেই মিটে গেল। এভাবেই প্রতিযোগীদের পিছে ফেলে অসাধারণ সব প্রোডাক্ট নিয়ে এগিয়ে গেল অ্যাপল। 2007 সালে মোট লাভের অর্ধেকই আসলো শুধু আইপডগুলো বিক্রি করে, কিন্তু আইটিউন স্টোর আরও বেশি সফল। শুরুর 6 দিনের মধ্যে 6 মিলিয়ন গান বিক্রি করার পর 2003 এপ্রিলে বিক্রির পরিমাণ দাঁড়ালো 70 মিলিয়নে। আর ফেব্রুয়ারি 2006-এ 1 বিলিয়নের মাইলফলক স্পর্শ করল। আর বিলিয়নতম গান কিনে মিশিগানের 16 বছর বয়সী অ্যালেক্স স্টিভের অভিনন্দন ফোন পেল, সাথে পেল 10টা আইপড, একটা আইম্যাক আর $10,000 মিউজিক গিফট সার্টিফিকেট। আর আইটিউন স্টোরের সাফল্যের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বিশ্ব ডিজিটাল বাণিজ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। ধীরে ধীরে আইটিউন স্টোরে ভিডিও, অ্যাপ্লিকেশন, ই-বই ইত্যাদি বিক্রি হতে শুরু করলো। 2011 সালের জুনে আইটিউন স্টোরে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা দাঁড়ালো 225 মিলিয়নে। শেষ হলো আজকের পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুগণ, বইটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী পর্ব পেতে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।